নমস্কার। আমরা এই ভিডিওতে রিলেটিভ অ্যাটমিক মাস এবং রিলেটিভ মলিকুলার মাস ক্যালকুলেট করব। তো রিলেটিভ অ্যাটমিক মাস বা RAM বলা হয়ে থাকে অনেক সময়, আর রিলেটিভ মলিকুলার মাস RMM বলা হয়ে থাকে। সেই টার্মটার সঙ্গে একটু পরিচিত হয়ে নাও। এবার রিলেটিভ অ্যাটমিক মাস বলবার আগে পিরিয়ডিক টেবিলের সব থেকে ছোট্ট ছেলে মানে হাইড্রোজেনের কথা দিয়ে আমি স্টার্ট করছি। তার আগে আমি বলি, একটা প্রোটনের মাস কত আমরা সকলেই নিশ্চয়ই জানি, 1.67 × 10⁻⁻27 কেজি। ওকে, আর যদি গ্রামে নিয়ে যাই 1.67 × 10⁻⁻24 গ্রাম। এটা হলো মাস অফ প্রোটন। এবার তুমি যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তাকাও, হাইড্রোজেনে একটা প্রোটন রয়েছে, কোনো নিউট্রন থাকে না, এবং বাইরের দিকে ইলেকট্রন একটি রোটেট করছে। জেনারেল হাইড্রোজেন বা সাধারণ হাইড্রোজেনের কথা বলছে, সব থেকে লাইট এলিমেন্ট। তো এই প্রোটন ইলেকট্রন এই পুরোটা নিয়ে যে তোমার অ্যাটমটা তৈরি হয়েছে, এর মাস ক্যালকুলেট করে লক্ষ্য করা গেল 1.67 × 10⁻⁻27 কেজি পাওয়া গেল। এখন ব্যাপারটা হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজিটা কি না, এই হাইড্রোজেন অ্যাটমের যে প্রোটনটা রয়েছে এবং যে ইলেকট্রনটা রয়েছে তার মাস। এখন তুমি প্রোটনেরই মাস জানো, এই ভ্যালুটা 1.67 × 10⁻⁻27 কেজি প্রোটনেরই মাস। তাহলে ইলেকট্রনের মাস কি কিছু নেই? অবশ্যই আছে, কিন্তু প্রোটনের তুলনায় ইলেকট্রনের মাস এতটাই কম যে ইলেকট্রনের মাসটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাই সাধারণভাবে প্রোটনের মাসটাকেই আমরা মোটামুটি অ্যাটমিক মাস বলে থাকি, যদিও ইলেকট্রনের মাস অল্প হলেও তার কন্ট্রিবিউশন আছে। এই অ্যাটমিক মাস জিনিসটাকে, এত বড় সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা খুব মুশকিল। তাই জন্য আমরা যেটা বার করেছি সেটা হলো অ্যাটমিক মাস ইউনিট, বা শর্টে যেটাকে বলা হয় AMU, বা এটাকে ছোট করে AMU আকারেও লেখে, বা AMU আকারেও লেখে। এই অ্যাটমিক মাস ইউনিট বলতে বোঝায় একটা প্রোটনের মাস বা একটা হাইড্রোজেনের মাস। ওকে, এবার আমি এই জিনিসটাকে অনেকভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা কখনো AMU কত সেটা যদি বার করতে হয়, তার মানে 1/অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইডেড করতে হয়, অর্থাৎ 1/6.023 × 10⁻23, দ্যাট ইজ 1.67 × 10⁻⁻24 কেজি গ্রাম, যেটাকে আমরা প্রোটনের মাস বা AMU বলে থাকি। তাই কখনো যদি AMU ক্যালকুলেট করতে হয়, 1/অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার এই AMU যেটা আমরা ক্যালকুলেট করলাম, যদি আমরা হাইড্রোজেনের দেখতে চাই যে কতটা তার হচ্ছে, মানে মাস হচ্ছে, তার AMU কত, তার মানে হবে কি না, মাস অফ একটা অ্যাটম হাইড্রোজেন ডিভাইডেড বাই 1.66 × 10⁻⁻24। ঠিক আছে, এই ভ্যালুটা কোনটা না, এই যে ভ্যালুটা, ঠিক আছে, করলে আমি যেটা পাবো সেটা হলো 1.0078 হাইড্রোজেনের এক্স্যাক্ট মাস এইটা। এবার দেখো, এই যেটা করলাম সেটা সব থেকে লাইট এলিমেন্ট হাইড্রোজেন নিয়ে করেছি। এখন হাইড্রোজেন বাদ দিয়ে যদি আমি অন্যান্য এলিমেন্ট, হেভি এলিমেন্ট নিয়ে কাজ করি,
সেই হেভি এলিমেন্ট নিয়ে কাজ করবার সময় তখন আমার কাছে যার থিওরিটার উপর বেস করে করব তার নাম ছিলেন জন ডাল্টন। ডাল্টনের থিওরি। জন ডাল্টন যেটা দিয়েছিলেন সেটা হলো রিলেটিভ অ্যাটমিক মাস। এই রিলেটিভ অ্যাটমিক মাস কথাটির অর্থ হলো, যেটাকে আমরা অ্যাটমিক ওয়েট বলে থাকি, রিলেটিভ মানে বুঝতে পারছো নিশ্চয়ই কম্পেয়ার করা হচ্ছে, কারো রেসপেক্টে কম্পেয়ার করা হচ্ছে। তো জন ডাল্টন যে কাজটি করেছিলেন হাইড্রোজেনের রেসপেক্টে তিনি কম্পেয়ার করেছিলেন। ওকে, এবার হাইড্রোজেনের রেসপেক্টে কম্পেয়ার কিভাবে করলেন? মনে করো H2O এর ক্ষেত্রে তিনি অবজার্ভ করেছিলেন টোটাল যে মাসটা পাচ্ছে 18 AMU। ওকে, সো H2O কি হাইড্রোজেন দিয়ে তৈরি, তো হাইড্রোজেনের তো জানি আমরা 1.0078, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 AMU। তার মানে হাইড্রোজেনের জন্য 1 হয়, দুটো হাইড্রোজেন আছে, তার মানে 2 × 1 প্লাস অক্সিজেনটা X ধরলাম সমান সমান 18 AMU, X সমান সমান হচ্ছে 16 AMU। ওকে, একই রকমভাবে অন্য যে কোনো কম্পাউন্ড মানে হাইড্রোজেন রিলেটেড জিনিসটাকে, যেমন H2S এর ক্ষেত্রে তিনি অবজার্ভ করেছিলেন যে তিনি যেটা পাচ্ছেন সেটা হলো 32 AMU। সো ফাইন, কোনো অসুবিধা নেই। এবার হাইড্রোজেনটাকে 1 ধরলেন, কারণ 1, সালফারটাকে X ধরেছেন 34 AMU পেয়েছিলেন, 34, তার মানে X সমান সমান বেরোচ্ছে 32 AMU। ফাইন, কিন্তু জন ডাল্টনের ধরাটা ঠিকই ছিল, কিন্তু যখন আমরা অন্যান্য কম্পাউন্ড দেখব, মানে সব কম্পাউন্ড তো আর হাইড্রোজেন দিয়ে তৈরি নয়, যেটা কার্বন দিয়ে তৈরি, যেটা অক্সিজেন দিয়ে তৈরি। তার মানে প্রয়োজন হয়ে পড়ছে যে সেই জিনিসটা কিভাবে আমি রিপ্রেজেন্ট করব। তাই পরবর্তীকালে কার্বনের রেসপেক্টে অ্যাটমিক মাস আমরা বার করেছি। ওকে, সেটা কিরমভাবে হয়েছে, মানে এটা অনেকটা দাড়িপাল্লার মতন। মনে করো দাড়িপাল্লার মধ্যে এখানটা আমি কার্বন চাপালাম, একটা কার্বন, আর এখানটা আমি কি করলাম, হাইড্রোজেন চাপালাম। দেখলাম একটা হাইড্রোজেন চাপিয়েছি, তবু দেখি সমান সমান হচ্ছে না। দুটো চাপিয়েছি, তিনটে চাপিয়েছি, চারটে চাপিয়েছি, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, যেই 12টা চাপিয়ে দিলাম দেখলাম যে জিনিসটা ব্যালেন্সে চলে এসছে। দেখলাম যে এটা ব্যালেন্সে চলে এসছে, এই 12টা রয়েছে এখানে, ব্যালেন্সে চলে এসছে। তার মানে বলতে পারি 12খানা হাইড্রোজেন আর একটা কার্বন, বেসিক্যালি কিন্তু ব্যাপারটা সেম। তাই তিনি পরবর্তীকালে রিলেটিভ অ্যাটমিক মাস যে ইকুয়েশনটা দিলেন, তিনি বললেন মাস অফ ওয়ান অ্যাটম, একটা মাসের অ্যাটম, আরটা বললেন মানে অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট, যে এলিমেন্টটা নিয়েছি সেই এলিমেন্টের একটা অ্যাটমের মাস ডিভাইডেড বাই মাস অফ C12 অ্যাটম। ওকে, তো এটা করতে গিয়ে, আচ্ছা, যেমন আমরা কার্বনের রেসপেক্টে করেছি ঠিক তেমনই যদি আমরা এটাকে রিলেটিভ অ্যাটমিক মাসটাকে অক্সিজেনের রেসপেক্টে করতাম, তখন কি হতো, এই ওপরের জিনিসটা একই থাকতো, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট। অক্সিজেনের ক্ষেত্রে কত হতো না 16, তাহলে মাস অফ অক্সিজেন 16 অ্যাটম। ওকে, সো এরকমভাবে নাইট্রোজেনের এক্সপেক্টে করতাম, নাইট্রোজেনের এক্সপেক্টে করলে নিচে নাইট্রোজেন 14 হতো। সো এরকমভাবে কার্বন স্কেল হয়, অক্সিজেন স্কেল হয়, নাইট্রোজেন স্কেল হয়ে থাকে, যেমন হাইড্রোজেন স্কেল হয়েছিল। ওকে, ক্লিয়ার? এবার দেখো এইরকমভাবে করতে গিয়ে কী সমস্যা ওটা হলো। হাইড্রোজেনের ক্ষেত্রে যখন বার করলো তখন কত বেরোলো, হাইড্রোজেনের একটার ওয়েট হলো 1 ডিভাইডেড বাই কার্বন 12 মানে 12, এইটা বেরিয়েছে। যখন তিনি কার্বনের ক্ষেত্রে বার করলেন, কার্বনের ওয়েট হয় 12 ডিভাইডেড বাই 12 মানে 1, ঠিক আছে।
নাইট্রোজেন যখন বার করছিলেন 14/12 হচ্ছিল, যখন অক্সিজেন বার করছেন 16/12 হচ্ছিল, যখন সোডিয়াম বার করছেন 23/12 হচ্ছিল। সমস্যাটা হচ্ছে যা আসছে সবই ফ্র্যাকশনাল আসছে, ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল আসছে। এরকমভাবে তো কাজ করা খুব মুশকিল। তাই তখন তিনি কি করলেন না, এটাকে একটু মডিফাই করে দিলেন, বললেন দেখো রিলেটিভ অ্যাটমিক মাস হবে ওই ওপরে যেটা আছে ঠিক থাকুক, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট ডিভাইডেড বাই 1/12, যাতে না ফ্র্যাকশন আসে, 1/12 C12 অ্যাটম। ওকে, যদি অক্সিজেনের ক্ষেত্রে করতাম উপরটা যা আছে তাই থাকতো, 1/16 অক্সিজেন 16 অ্যাটম। যদি নাইট্রোজেনের এক্সপেক্ট করতাম উপরটা যা ছিল তাই থাকতো, নিচেরটা কি হতো, নাইট্রোজেনটা কি হতো 1/14 ইন্টু নাইট্রোজেন 14 অ্যাটম, যাতে ফ্র্যাকশনালটা না আসে। ওকে, তো যদি আমি এই জিনিসটাকে মডিফাই করে কার্বনটাকে যদি 1/12 আকারে করি তাহলে কি দাঁড়াবে, হাইড্রোজেন তখন কত হবে, আচ্ছা 1/12 ইন্টু C12 অ্যাটম, তারপরে নিচের পোর্শনটার ভ্যালু কত আছে একটু ক্যালকুলেট করে নিই, 1/12 ইন্টু 12 মানে 1। যদি এটা অক্সিজেন নিয়ে করতে তখন কি হতো, মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইডেড বাই কি হতো 1/16 ইন্টু অক্সিজেন 16 অ্যাটম। তখনও কিন্তু এই তলাটা খেয়াল করে দেখো 1/16 ইন্টু 16 মানে কাটাকুটি করলে 1 পেতে। যদি নাইট্রোজেন দিয়ে করতে তখন কি হতো, মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইডেড বাই 14 ইন্টু নাইট্রোজেন 14 অ্যাটম। তা নিচেটা ঠিক একই পেতাম, 14 ইন্টু 1/14 কাটাকুটি করলে 1 পেতাম। ঠিক আছে, তো আমার নিচের ভ্যালুটা 1 হচ্ছে, তার মানে হাইড্রোজেনের ওয়েট 1/1 দ্যাট ইজ 1, কার্বনের ওয়েট 12/1 দ্যাট ইজ 12, নাইট্রোজেনের ওয়েট 14/1 দ্যাট ইজ 14, অক্সিজেনের ওয়েট 16/1 দ্যাট ইজ 16। তার মানে সুন্দর একটা হোল নাম্বারে চলে আসছে, আমরা অবজার্ভ করতে পারছি। সো এই জিনিসটাকে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস বলে থাকি। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস যখনই তোমাকে ক্যালকুলেট করতে দেবে, ভ্যালুটা খুবই সোজা, যে একটা অ্যাটমের মাস ডিভাইডেড বাই কার্বন নিলে 1/12 ইন্টু C12, আর যদি অক্সিজেন নিই 1/16 ও 16, যদি নাইট্রোজেন নিলে 1/14 ইন্টু কী হবে N14 অ্যাটম। সো এইরকমভাবে আমরা কিনা ক্যালকুলেট করে নিতে পারি। কিন্তু এটার ক্ষেত্রে করবার সময় সবই ঠিক আছে, কিন্তু আইসোটোপ যখন এসে গেছিল বা তাদের ন্যাচারাল অ্যাবান্ডেন্স যখন চলে এসেছিল তখন একটা সমস্যা হয়েছিল। যেমন একটা এক্সাম্পল দিই, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের 1735, আর একটা ক্লোরিনের আইসোটোপ নিলাম 1737। সো প্রথমটার যদি আমরা বলি যে মাস নাম্বার কত হচ্ছে 35, সেকেন্ডটার মাস নাম্বার কত হচ্ছে 37, দুটোই ক্লোরিন। একটা ক্লোরিনের ক্ষেত্রে মাস নাম্বার 35, একজনের 37, তো রিলেটিভ অ্যাটমিক মাস কোনটাকে নেবে, 35 নেবে না 37 নেবে? নিশ্চয়ই এরকমভাবে প্রেডিক্ট করা সম্ভব না কোনটাকে নেব, কারণ রিলেটিভ অ্যাটমিক মাস একটাই হয়, অর্থাৎ ক্লোরিন মানে ক্লোরিনের একটাই হবে, ব্রোমিন হলে ব্রোমিনে একটাই হবে। তার অনেকগুলো আইসোটোপ থাকতে পারে, তার অনেকগুলো ফরম্যাটে থাকতে পারে, সেটা কোনো ম্যাটার কাজ করে না, কিন্তু রিলেটিভ অ্যাটমিক মাস অলওয়েজ একটা এলিমেন্ট বা একটা অ্যাটমের ক্ষেত্রে একটাই হয়। ওকে, একটাই হবে। নাও আমরা দেখব এই যে দুখানা নিয়েছি, এই দুটোর ক্ষেত্রে, এই দুটো আইসোটোপের ক্ষেত্রে ন্যাচারাল অ্যাবান্ডেন্স কত, অর্থাৎ পরিবেশে কতটা পরিমাণে মোটামুটি কোন রেশিওতে পাওয়া যায়। অবজার্ভ করা গেছে এটা 75%, এটা 25% পাওয়া যায়। দ্যাট মিনস 75/25, তার মানে 3:1 রেশিওতে রয়েছে। তার মানে এবার রিলেটিভ অ্যাটমিক মাস এক্ষেত্রে আমি কি করব না, অ্যাভারেজ বার করব। এখানে 35
কত রয়েছে 3 অ্যাবান্ডেন্সে, কারণ 3:1, তার মানে এটা 3, এটা 1, তাই 35 আছে 3, তাই 35 ইন্টু 3 প্লাস 37 আছে 1, 37 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 আর 1 রেশিওতে ছিল, তার মানে 3 প্লাস 1। ওকে, অ্যাভারেজ করবার মতন করব, করলে আমরা পাচ্ছি 35.5, এটাই হবে AMU বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারছো যে মাস নাম্বার আর রিলেটিভ অ্যাটমিক মাসের মধ্যে ডিফারেন্স কি। মাস নাম্বার মানে বেসিক্যালি নিউটন আর প্রোটন, যেটা এখানে পেয়েছিলাম 35, এটা 37, সেটাকে কিন্তু রিলেটিভ অ্যাটমিক মাস বলবো না। রিলেটিভ অ্যাটমিক মাস হলো অ্যাভারেজ অফ অ্যাটমিক মাস of all isotopes into the account। যতগুলো আইসোটোপ আছে প্রতিটা আইসোটোপের অ্যাভারেজ অ্যাটমিক মাস হলো রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, এবার আমরা করব কি RMM, রিলেটিভ মলিকুলার মাস। রিলেটিভ মলিকুলার মাসের যদি আমি ডেফিনেশন আসি তাহলে বলবো ওয়ান মলিকুল, একটা মলিকুল কতটা হেভিয়ার, হাউ মাচ হেভিয়ার 1/12 যদি কার্বন রেসপেক্টে করি অফ C12 অ্যাটম। ওকে, তার মানে C12 এর রেসপেক্টে কতটা হেভিয়ার একটা মলিকুল, সেইটা আমি বার করব। তার মানে রিলেটিভ মলিকুলার মাসের যদি আমি ইকুয়েশন আকারে ভাবি তাহলে কি আকারে হবে না, ওয়ান মলিকুলের মাস ডিভাইডেড বাই অফ দ্যাট পার্টিকুলার মলিকুল 1/12 অফ C12 অ্যাটম। ওকে, তো আমি যদি এই তলার অংশটাকে যদি ক্যালকুলেট করি তার মানে কি হবে 1/12 ইন্টু 12, দ্যাট ইজ 1। তার মানে 1 মলিকুলের মাসটাই হবে অ্যান্সার, কারণ নিচের ভ্যালুটা 1 পাচ্ছ। যদি এটা অক্সিজেনের রেসপেক্টে করতে কি হতো, 1 মলিকুলার মাস ডিভাইডেড বাই 1/16 অফ অক্সিজেন 16 অ্যাটম। যদি এটা নাইট্রোজেনের ক্ষেত্রে করতে তাহলে কি হতো 1 মলিকুলার মাস ডিভাইডেড বাই 1/14 ইন্টু N14 অ্যাটম। তো প্রতিটা ক্ষেত্রে আগের মতনই 1/16 ইন্টু 16, দ্যাট ইজ 1, আর এখানে 1/14 ইন্টু 14, দ্যাট ইজ অলসো 1। তো এগুলো অক্সিজেন স্কেল, নাইট্রোজেন স্কেল এবং কার্বন স্কেল তৈরি করা হয়েছে, কিন্তু আলটিমেটলি নিচের ভ্যালুটা 1 পাচ্ছি, তার মানে 1 মলিকুলার মাসটাই আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। তার মানে H2ওর ক্ষেত্রে যদি আমি করি, ঠিক আছে, যদি বার করি তার মানে কি হবে, H2 বার করছি, তার মানে হাইড্রোজেনের জন্য 1 AMU হয়, তার মানে 2 ইন্টু 1 প্লাস অক্সিজেনের কত হচ্ছে 16, মানে হলো 18 AMU বেরোচ্ছে। তার মানে আমি কি বলতে পারি, কি বুঝলাম এটা দিয়ে, বলতে পারি 1 মলিকুল H2O 18 টাইমস হেভিয়ার দেন দ্যাট অফ 1/12 C12 অ্যাটম। ওকে, যদি অক্সিজেনের এক্সপেক্টে করতাম বলতাম 1 মলিকুল H2O ইজ 18 টাইমস হেভিয়ার দেন 1/16 অফ O16 অ্যাটম। নাইট্রোজেনের এক্সপেক্টে করলে 1/14 অফ N14 অ্যাটম। তাহলে তোমাকে যদি বলা হয় NH3 RMM বার করো এবং তুমি এটাকে ডিফাইন করো, সো তুমি প্রথমে কত AMU বার কর না, নাইট্রোজেনের হয় কত 14, অক্সিজেনের কত 3 ইন্টু 1 মানে 17 AMU। তাহলে কি বলবো, 1 মলিকুল অ্যামোনিয়া is 17 times heavier than that of 1/12 of C12 atom বা 1/16 of O16 atom বা 1/14 of N14 atom। এইভাবে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে পারি। আর একটু আগে আমরা মলিকুলার অ্যাটমিক মাস এবং
রিলেটিভ অ্যাটমিক মাস এবং রিলেটিভ মলিকুলার মাস আমরা ক্যালকুলেট করেছি। আমরা এই জিনিসটা শিখেছি যে কিভাবে আমরা আলটিমেটলি ক্যালকুলেশনটা আসবো। প্রথমে কিভাবে হাইড্রোজেন দিয়ে হলো, তারপর কার্বনের যেটা দিয়েছিলাম সেটাকে মডিফাই করে কেন 1/12 করা হলো, যাতে না ফ্র্যাকশনাল আসে, ভগ্নাংশ আসে। প্রতিটা রিজন আমি যতটা সম্ভব ডেসক্রাইব করেছি। অনেক সময় RAM এই জিনিসটাকে ডিফাইন করা হয় ইউনিফাইড মাস বা ইউ দিয়েও। এটাও মনে রাখবে, অনেক সময় ইউ দিয়ে দেয়, মানে বোঝাচ্ছে ইউনিফাইড মাস মানে রিলেটিভ অ্যাটমিক মাস। সো আশা করব রিলেটিভ অ্যাটমিক মাস এবং রিলেটিভ মলিকুলার মাস সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়েছে এবং সেই আইডিয়া থেকে আমরা কোশ্চেন অ্যান্সার যে কোনো করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, সো যে কোনো কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা সকলের উপকারে আসবে। যদি সকলের উপকারে আসে আমার পরিশ্রম সার্থক হবে। নমস্কার।